বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি বছরে 15 থেকে 20 লাখ টন ডিজেল, 2 লাখ টন অকটেন, 1.5 লাখ টন পেট্রোল এবং 8 থেকে 10 লাখ টন ফার্নেস অয়েল আমদানি ও বিপণনের অনুমতি চেয়েছে। প্রতিযোগিতা কি সত্যিই তৈরি হবে, নাকি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমিয়ে কয়েকটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে বাজারের ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত হবে? জ্বালানি শুধু একটি পণ্য নয়, এটি একটি দেশের অর্থনীতি, কৃষি, পরিবহন, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত। এই খাতের নিয়ন্ত্রণ মানে রাষ্ট্রের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠির নিয়ন্ত্রণ। আর সেই চাবিকাঠির দরজায় কি ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে বেসরকারি ব্যবসার জন্য? প্রশ্নটি উঠছে বাংলাদেশে জ্বালানি খাতে সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তকে ঘিরে। আর আলোচনার কেন্দ্রে রয়েছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড। ঘটনার শুরুটা আরও তাৎপর্যপূর্ণ। গত 26 জুলাই রাতে হঠাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। কেন তাকে সরানো হলো সরকারিভাবে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্রের আলোচনায় এসেছে জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণ এবং পরিশোধিত জ্বালানি আমদানির সরবরাহকারীর তালিকা নিয়ে তার অবস্থান নিয়ে চাপ তৈরি হয়েছিল। এর মাত্র কয়েকদিন পর নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পরই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য নতুন নীতিমালার খসড়া তৈরি করতে। এ খসড়া তৈরি করতে সময় দেওয়া হয়েছে মাত্র 4 দিন। অর্থাৎ একটি দেশের জ্বালানি বাজারের কাঠামো বদলে দিতে পারে এমন একটি নীতিমালার খসড়া তৈরির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে দেওয়া হয়েছে মাত্র 4 দিন। আর ঠিক এই সময় সামনে আসছে বসুন্ধরা গ্রুপের আবেদন। গত 24শে মে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির পক্ষ থেকে জ্বালানি মন্ত্রীর কাছে আবেদন করা হয় ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল নিজস্ব ব্যবস্থাপনায় আমদানি, বিক্রি ও বিপণনের অনুমতি দিতে। বসুন্ধরার দাবি, দেশে জ্বালানির চাহিদা প্রতি বছর বাড়ছে, ভবিষ্যতে এই চাহিদার বড় অংশই আমদানি নির্ভর হবে। তাই তারা নিজেদের ব্যবস্থাপনায় জ্বালানি আমদানি ও বাজারজাত করতে চায়। শুনতে এটি স্বাভাবিক ব্যবসায়িক প্রস্তাব মনে হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা বাজার? প্রতিবেদন অনুযায়ী বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি বছরে 15 থেকে 20 লাখ টন ডিজেল, 2 লাখ টন অকটেন, 1.5 লাখ টন পেট্রোল এবং 8 থেকে 10 লাখ টন ফার্নেস অয়েল আমদানি ও বিপণনের অনুমতি চেয়েছে। অর্থাৎ এটি ছোট কোনো ব্যবসায়িক উদ্যোগ নয়, দেশের জ্বালানি বাজারে বড় ধরনের অংশীদারিত্বের দাবি। আর এখানেই বিতর্কের মূল জায়গা। বর্তমানে পরিশোধিত জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। বেসরকারি প্রতিষ্ঠানকে যদি বড় পরিসরে সরাসরি আমদানি, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের সুযোগ দেওয়া হয়, তাহলে বাজারের কাঠামোই বদলে যেতে পারে। সরকারের যুক্তি হতে পারে, এখানে বেসরকারি বিনিয়োগ বাড়লে সরবরাহ বাড়বে, প্রতিযোগিতা তৈরি হবে, আমদানির সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতের জ্বালানি সংকট মোকাবেলা করা সহজ হবে। কিন্তু এর বিপরীত প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো, প্রতিযোগিতা কি সত্যিই তৈরি হবে, নাকি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমিয়ে কয়েকটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে বাজারের ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত হবে? জ্বালানি শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, এভাবে আগালে দেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাদের আশঙ্কা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ধীরে ধীরে দুর্বল হয়ে গেলে একটি শক্তিশালী ব্যবসায়িক গোষ্ঠী বাজারে অতিরিক্ত প্রভাব বিস্তার করার সুযোগ পেতে পারে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলমের আশঙ্কাটিও এখানেই। তার মতে, পেট্রোলিয়াম জ্বালানি বেসরকারি খাতে চলে গেলে শুধু ভোক্তা নয়, সরকারও একটু শক্তিশালী ব্যবসায়িক গোষ্ঠীর উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। কারণ জ্বালানি তেলের বাজার আর অন্য 10টি পণ্যের বাজার এক নয়। ডিজেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, পরিবহন খরচ বাড়লে কৃষির উৎপাদন ব্যয় বাড়ে, শিল্পের উৎপাদন খরচ বাড়ে, পণ্যের দাম বাড়ে। অর্থাৎ জ্বালানি বাজারে একটি সিদ্ধান্তের অভিঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো অর্থনীতিতে। এলপিজি বাজারের অভিজ্ঞতাও তাই নতুন করে আলোচনায় আসছে। সরবরাহ সংকটের সময় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ বহুবার উঠেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, জ্বালানি তেলের বাজারেও যদি একই ধরনের পরিস্থিতি তৈরি হয়,
যদি কোনো বড় প্রতিষ্ঠান বাজারের একটি উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করে, তখন সরবরাহ কমিয়ে দেওয়া, বাজারে প্রভাব বিস্তার করা কিংবা সংকটের সময়ে দাম বাড়ানোর মতো ঝুঁকি কি তৈরি হবে না? অবশ্যই এর অর্থ এই নয় যে বসুন্ধরা গ্রুপ এমন কিছু করবেই। এমন অভিযোগের কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমাদের সামনে নেই। কিন্তু রাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রশ্নটা ব্যক্তিকে নিয়ে নয়, বরং কাঠামো নিয়ে। একটি দেশের কৌশলগত জ্বালানি খাত কতটা বেসরকারি হাতে যাবে, কী ধরনের নিয়ন্ত্রণ থাকবে, কিভাবে দাম নির্ধারিত হবে, জরুরি সংকটের সময় সরবরাহ নিশ্চিত করার ক্ষমতা কার হাতে থাকবে, একই সঙ্গে বাজারে একচেটিয়া বা অতিরিক্ত প্রভাব তৈরি হলে তা ঠেকানোর ব্যবস্থা কী হবে? এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার না করে যদি দ্রুত নীতিমালা তৈরি করা হয়, তাহলে বিতর্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, রেজানুর রহমানকে হঠাৎ সরিয়ে দেওয়া এবং তার পরপরই বেসরকারি পর্যায়ে জ্বালানি আমদানি বিপণনের নীতিমালা তৈরির এই তৎপরতা কি নিছক সময়ের কাকতাল, নাকি এর পেছনে আরও বড় কোনো নীতিগত পরিবর্তনের পরিকল্পনা রয়েছে? তাই এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে বেসরকারি অংশগ্রহণ কি সত্যিই প্রতিযোগিতা বাড়ানোর জন্য, নাকি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের জায়গা থেকে ধীরে ধীরে সরে যাওয়ার সিদ্ধান্ত? আর যদি বেসরকারি অংশগ্রহণই উদ্দেশ্য হয়, তাহলে বসুন্ধরা সহ সব প্রতিষ্ঠানের জন্য কি সমান সুযোগ থাকবে, নাকি একটি নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠী এই পরিবর্তন থেকে সবচেয়ে বেশি সুবিধা নেবে? আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু তাই বলে। জ্বালানি খাত কোনো সাধারণ ব্যবসার ক্ষেত্র নয়। এখানে ভুল সিদ্ধান্তের মূল্য শুধু একটি কোম্পানি বা সরকারের নয়, দিতে হয় পুরো দেশের মানুষকে। তাই প্রশ্নটি শুধু বসুন্ধরাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে এতটুকু নয়, প্রশ্নটি আরও বড়। রাষ্ট্র কি জ্বালানি বাজারের নিয়ন্ত্রণ শক্তিশালী করবে, নাকি সেই নিয়ন্ত্রণ ধীরে ধীরে বেসরকারি ব্যবসার হাতে তুলে দিবে? আর সেই সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের জানার অধিকার আছে কেন, কার স্বার্থে এবং কী শর্তে বদলানো হচ্ছে দেশের জ্বালানি বাজারের কাঠামো। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।